এই ধরনের একটি চিত্রকর্ম দেখে কৌতূহলী না হওয়া কঠিন। এতে আমরা দুজন নগ্ন নারীকে একটি ব্যাথটাবে বসে থাকতে দেখি। ডান দিকের নারীর নাম গাব্রিয়েল ডেস্ট্রে এবং তার পাশে আরেকজন নারী, সম্ভবত তার বোন, যিনি কোনো আপাত কারণ ছাড়াই তার স্তনবৃন্তে চিমটি কাটছেন। এই অদ্ভুত চিত্রকর্মটি ফরাসি শিল্পের সবচেয়ে বিখ্যাত কাজগুলির মধ্যে একটি, তবুও এর সৃষ্টি সম্পর্কে খুব কমই জানা যায়। যিনি এটি এঁকেছিলেন তার নাম প্রায় অজানা এবং আমরা এমনকি জানি না এটিকে কমিশন করেছিলেন। কিন্তু এর অর্থের ক্ষেত্রে ইতিহাসবিদরা দীর্ঘদিন ধরে বিতর্ক করছেন কেন তিনি তার স্তনবৃন্তে চিমটি কাটছেন, এবং ইতিহাসবিদরা যে সিদ্ধান্তে পৌঁছেছেন তা অত্যন্ত আশ্চর্যজনক। এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কিভাবে এই ছোট্ট অঙ্গভঙ্গি চিত্রকর্মের অর্থ সম্পূর্ণরূপে বদলে দেয়। যেমনটি আমি আগে উল্লেখ করেছি, এই চিত্রকর্মে আমরা দুজন নারীকে একটি বাথটাবে বসে থাকতে দেখি। তাদের সঙ্গে একটি কাপড় রয়েছে, সম্ভবত ঠান্ডা মার্বল তাদের ত্বককে যাতে স্পর্শ না করে তার জন্য। শুরুতে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে 1600 সালের কাছাকাছি স্নানের অভ্যাস খুব সাধারণ ছিল না। বিভিন্ন কারণে সমস্ত সামাজিক শ্রেণীতে দুর্বল স্বাস্থ্যবিধি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। খ্রিস্টান গির্জা দীর্ঘদিন ধরে স্নান এবং সাউনাকে নিষিদ্ধ করেছিল, কারণ এগুলো খ্রিস্টান নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচিত হতো না। লোকে বিশ্বাস করত এই জায়গাগুলো ছিল এমন একটা স্থান যেখানে খুব সহজেই শিথিল হওয়া যেত এবং লোকে পাপ করত। এগুলোকে এমন জায়গা হিসেবেও বিশ্বাস করা হতো যেখানে স্বয়ং শয়তান কাজ করত। এই সমস্ত জায়গাগুলো জাদুবিদ্যা এবং কুসংস্কারের সঙ্গে যুক্ত ছিল, কারণ সবাই জানত যে শয়তান এসে বাথটাবে নারীদের সঙ্গে সঙ্গম করবে এবং তারপর তাদের ভবিষ্যতের স্বামীর মুখ দেখাবে। সেই সময়ের অনেক অদ্ভুত বিশ্বাসের মধ্যে এটি ছিল একটি। তবে রেনেসাঁসের নতুন নান্দনিক আদর্শের সঙ্গে জল থেকে উঠে আসা নিম্ফদের চিত্র, নদীতে নগ্ন অবস্থায় স্নান করার চিত্রগুলো ফ্যাশনেবল হয়ে উঠছিল এবং অনেক অভিজাত নারী এই একইভাবে চিত্রিত হতে চাইতেন, যেহেতু এগুলো অশোভন বলে বিবেচিত হতো। শতাব্দীর শেষে এই ধরনের অনেক প্রতিকৃতি পুড়িয়ে ফেলা হয়েছিল। তার উপরে সেই সময়ের ডাক্তাররা স্নানের বিরুদ্ধে দৃঢ়ভাবে পরামর্শ দিতেন। তারা দাবি করতেন যে পুরো শরীরের স্নান করা অত্যন্ত ক্ষতিকর, পা ভেজানো বিপজ্জনক এবং কোনো অবস্থাতেই মাথা দীর্ঘক্ষণ জলের নিচে রাখা উচিত নয়। তবে এই চিত্রটির ক্ষেত্রে মনে হয় না যে এই নারীরা তাদের মাথা ভেজানোর পরিকল্পনা আদৌ করছেন। শুধু তাদের বিস্তৃত এবং সাবধানে সাজানো চুলের দিকে আপনি যদি একবার তাকান তাহলে আপনি বুঝতে পারবেন যে এই চিত্রকর্মকে ঘিরে অনেক রহস্য আছে। আমরা এমনকি এটাও জানি না এটির শিল্পী কে ছিলেন। শুধুমাত্র তারা যে শিল্পধারার সঙ্গে যুক্ত ছিলেন তা জানা যায়। আমরা কেবল এর সৃষ্টির তারিখ অনুমান করতে পারি, তবে আমরা সম্পূর্ণ নিশ্চিত নই। অবশ্যই প্রসঙ্গত উল্লেখ্য, আমরা জানি এই চিত্রকর্মের দুজন নারী কারা। আসুন শুরু করি এই স্বর্ণকেশী নারীটিকে দিয়ে। ইনি হলেন গাব্রিয়েল ডেস্ট্রে, একজন ফরাসি অভিজাত নারী। 1573 সালে ইনি জন্মগ্রহণ করেন। প্রায় 15 বছর বয়সে তিনি ফ্রান্সের রাজা তৃতীয় হেনরির দরবারে চলে যান, যেখানে তিনি দ্রুত বিভিন্ন প্রেমিক থাকার জন্য পরিচিত হয়ে ওঠেন। তাদের মধ্যে একজন ছিলেন ডিউক অফ বেলগার্ড। যখন তৃতীয় হেনরি মারা যান
তার উত্তরাধিকারী চতুর্থ হেনরিকে ধর্মযুদ্ধের মুখোমুখি হতে হয় এবং তিনি প্রায় ২০ বছর বিভিন্ন সংঘর্ষে জড়িত ছিলেন। তিনি নিজে একজন হিউগেনস সৈনিক ছিলেন, যার মানে তার অনেক খ্রিস্টান প্রজা তাকে সমর্থন করেনি। ডিউক অফ বেলগার গ্যাব্রিয়েলের প্রেমিক ছিলেন গ্র্যান্ড একুয়ারি এবং রাজার গভীরভাবে বিশ্বস্ত একজন ব্যক্তি। একদিন ঘটনার গতিপথ অজান্তে পরিবর্তন করে তিনি তার প্রেমিকাকে রাজার সঙ্গে পরিচয় করিয়ে দেন। চতুর্থ হেনরি তৎক্ষণাৎ তার প্রেমে পড়েন। গ্যাব্রিয়েল সেই সময়ের সৌন্দর্যের আদর্শের প্রতীক ছিলেন। সরু গড়ন, স্বর্ণকেশী, ফ্যাকাশে গায়ের রং। যদিও এটি উল্লেখ করা উচিত যে এই ফ্যাকাশে রং ছিল অপ্রাকৃতিক। সেই যুগের ফ্যাশনেবল মেকআপ ছিল অত্যন্ত সাদা এবং এটি কেবল মুখে নয়, বুকে, কাঁধে এবং ঘাড়েও প্রয়োগ করা হতো। প্রতিটি নারী সেই সোনালি স্বর্ণকেশী চুলের আকাঙ্ক্ষা করত। এটি অর্জনের জন্য তারা ঘন্টার পর ঘন্টা রোদে কাটাতো, কেবল তাদের চুল উন্মুক্ত রেখে, মুখ ঘোমটায় এবং হাত গ্লাভসে ঢেকে রাখত যাতে তাদের চামড়ায় বাদামি প্রভাব না পড়ে। তার পাশের নারীটি হলেন জুলিয়েন দেস্ত্রে, তার বোন, যিনি দ্য ডাচেস অফ ভিলার নামে পরিচিত ছিলেন। এই দুই বোনের পরিবারকে কুখ্যাতভাবে 7টি মারাত্মক সাপ বলে উল্লেখ করা হতো তাদের চারপাশে ঘটে যাওয়া কেলেঙ্কারির সংখ্যার কারণে। তাদের মা প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন যখন বাচ্চারা ছিল খুব ছোট। আরেক বোন একজন মঠাধ্যক্ষ হয়েছিলেন, কিন্তু বিভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্ক করার পর তিনি 12টি সন্তান জন্ম দেওয়ার পর মঠ ছাড়তে বাধ্য হন। জুলিয়েন নিজেও বিতর্ক দ্বারা ঘেরা ছিলেন। একবার জানা যায় তিনি একজন পাদ্রির প্রচারের সময় গির্জার মাঝখানে অর্ধনগ্ন অবস্থায় বসেছিলেন এবং এইসব কারণে অনেকে অনুমান করেছেন যে এই বোনেদের মধ্যে একটি সমকামী সম্পর্ক থাকতে পারে এবং এটি জুলিয়েন তার বোনের স্তনবৃন্ত স্পর্শ করার অঙ্গভঙ্গি ব্যাখ্যা দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। একটি লাল স্তনবৃন্ত, এটি উল্লেখ করা উচিত, সেই সময় কেবল ঠোঁট নয়, স্তনবৃন্ত লাল রঙের রাগানো দরবারের সৌন্দর্যের মানদণ্ডের অংশ ছিল। তবে এটি চিত্রকর্মের প্রকৃত রহস্য নয়। সত্য হল এই অঙ্গভঙ্গিটি বোনদের মধ্যে একটি অজাচারী সম্পর্কের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ কিছুর প্রতীক। গ্যাব্রিয়েল দেস্ত্রে এবং তার এক বোন নামক চিত্রকর্মটি 1594 সালের কাছাকাছি একজন অজ্ঞাত শিল্পী দ্বারা সৃষ্ট, যেটি প্যারিসের লুভ্র মিউজিয়ামে রক্ষিত। এটি সাধারণত ফন্টেনব্লেউ স্কুলের কাজ বলে মনে হয়। এরপরে একই স্কুল দ্বারা শীঘ্রই একটি দ্বিতীয় সংস্করণ তৈরি করা হয়, যেখানে বিষয়বস্তুগুলো পোশাক পরিহিত অবস্থায় দেখানো হয়েছে। যদিও আমরা সহজাতভাবে কল্পনা করতে পারি যে এই অঙ্গভঙ্গির যৌন অর্থ রয়েছে, তবে এটি এর প্রকৃত উদ্দেশ্য ছিল বলে আমার মনে হয় না। যদিও দৃশ্যের উপরে ঝুলন্ত গোলাপি রেশম পর্দাগুলো কিছুটা উত্তেজক কিছুর ইঙ্গিত দিতে পারে, প্রায় যেন আমরা দর্শক হিসেবে একটি ব্যক্তিগত পারফরম্যান্স প্রত্যক্ষ করছি। এই ধরনের ব্যাখ্যা ভ্রান্ত হবে যদি আমরা এই অঙ্গভঙ্গি বোঝার চেষ্টা করি। অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে চিত্রকর্মটি 1594 সালের কাছাকাছি তৈরি হয়েছিল, গ্যাব্রিয়েল এর মৃত্যুর প্রায় 5 বছর আগে, এবং সম্ভবত চতুর্থ হেনরির সঙ্গে তার প্রথম পুত্র সেজার দে বুরবন জন্মের কয়েক মাস আগে। প্রকৃতপক্ষে গ্যাব্রিয়েল তার 30-এর দশকের শেষে মারা যাওয়ার আগে রাজার সঙ্গে 3টি সন্তানের জন্ম দিয়েছিলেন। যখন তিনি চতুর্থ সন্তানের সঙ্গে গর্ভবতী ছিলেন, তখন এই চিত্রকর্মটি সম্পন্ন হয়। তার স্তনবৃন্ত স্পর্শ করার অঙ্গভঙ্গিটি গর্ভাবস্থার একটি চিহ্ন হিসেবে বোঝা উচিত। স্তনবৃন্তে চিমটি দেবার উর্বরতা ছিল একটি রূপক। সম্ভবত
এমনকি দুধ উৎপাদনের প্রতীকী হিসেবে এটি উল্লেখ করা হয়েছে। এই ব্যাখ্যাটি পটভূমির দৃশ্য দ্বারা আরও শক্তিশালী বলে মনে হয়, যেখানে আমরা এই তরুণীকে সেলাই করতে দেখি, সম্ভবত ভবিষ্যতের শিশুর জন্য পোশাক বা লেনেন প্রস্তুত করছে। চিত্রকর্মটির আরেকটি লুকানো উপাদান হল গাব্রিয়েল এর আঙুলে পরা আংটি। এটি 1599 সালে রাজার কাছ থেকে একটি উপহার ছিল, তাদের প্রথম সন্তানের জন্মের 5 বছর পর। কিন্তু এটি যে কোনো সাধারণ আংটি ছিল না, এটি ছিল অভিষেকের আংটি, যেটি চতুর্থ হেনরি ফ্রান্সের রাজা হিসেবে তার বৈধতা শিলমোহর করতে ব্যবহার করেছিলেন। ততক্ষণে আর কোনো যুদ্ধে লড়াই না করায় চতুর্থ হেনরি গাব্রিয়েলকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে চান, কিন্তু সব দিক থেকে বিরোধিতা এসেছিল। অভিজাতরা তাকে রানী হিসেবে চায়নি, কারণ তাদের সম্পর্ক দ্বৈত ব্যভিচার থেকে জন্ম নিয়েছিল। গাব্রিয়েল এবং রাজা উভয়ই তখনও ছিলেন বিবাহিত। ফরাসি জনগণ তাকে ঘৃণা করত এবং তারা তাকে পরকীয়ার রানী বলে ডাকত, এবং তারা তার বিলাসবহুল জীবনযাত্রা, তার অবিরাম উৎসব উদযাপন এবং তার অতিরিক্ততার জন্য তাকে তুচ্ছতাচ্ছিল্য করত। যখন ফ্রান্স তখনও ক্ষুধা, যুদ্ধ এবং প্লেগ দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, এবং অবশ্যই স্বয়ং পোপ এই বিয়ের অনুমোদন দিতে অস্বীকার করেছিলেন। তবে রাজা প্রতিটি সতর্কবাণী, প্রতিটি অপমান এবং প্রতিটি অসম্মতির লক্ষণ উপেক্ষা করেছিলেন। তিনি বিয়ের প্রস্তুতি এগিয়ে নিয়ে গিয়েছিলেন, যা এতটাই পুঙ্খানুপুঙ্খ এবং বিলাসবহুল ছিল যে মনে হচ্ছিল তিনি যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিয়ে করতে চান। কিন্তু হঠাৎ এবং বেশ সন্দেহজনক পরিস্থিতিতে গাব্রিয়েল গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন, তার গর্ভপাত ঘটে এবং কিছুক্ষণ পরে তিনি মারা যান। এবং এখানেই আমাদের আবার চিত্রকর্মের পটভূমির দিকে তাকাতে হবে। অনেকে বিশ্বাস করেন যে এটি প্রতীকীভাবে গাব্রিয়েল এর মৃত্যুর পূর্বাভাস দেয়। নারীদের পিছনে নাটকীয়ভাবে পড়ে যাওয়া ভারী লাল পর্দাটি রক্তের ধারার মতো দেখায়। তাদের পিছনে একজন রহস্যময়ী নারী দৃশ্যটি পর্যবেক্ষণ করছেন। কেউ কেউ পরামর্শ দিয়েছেন যে তিনি হয়তো একজন জাদুকরী। গাব্রিয়েল এর ভাগ্যের একটি অশুভ উপস্থিতি। এছাড়াও একটি গাঢ় আয়না রয়েছে এই চিত্রপটে, যা সম্পূর্ণ কালো, যা কিছুই প্রতিফলিত করে না। এই প্রতিফলনের অনুপস্থিতি প্রায়ই জাদুবিদ্যার চিহ্ন হিসেবে আলোচনা করা হয়েছে। অবশ্যই এগুলো এমন ব্যাখ্যা যা ইতিহাসবিদরা বছরের পর বছর ধরে আলোচনা করেছেন, কিন্তু আমি আপনার নিজস্ব মতামত শুনতে চাই। আপনি কি মনে করেন এই অঙ্গভঙ্গির প্রকৃত অর্থ কি হতে পারে? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি এটি উপভোগ করে থাকেন তবে একটি লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি আমার কোনো ভিডিও মিস না করেন। আজকের মতো এ পর্যন্তই। পরের ভিডিওতে দেখা হবে আরও একবার। ততক্ষণের জন্য বিদায় নিলাম।